আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় স্ট্রাকচার অফ ম্যাটার, পদার্থের গঠন নিয়ে। আর আমি তোমাদের সাথে আছি মনির। তো এই অধ্যায়টা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো অথবা ক্লাস 10 অথবা যারা এসএসসি 2021 ব্যাচ আসো, যারা পরীক্ষা দিবে, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই করোনা মহামারীতে যারা ঘরে বসে অধ্যয়ন করার ইচ্ছা পোষণ করো, তারা অবশ্যই ইউটিউব থেকে বা নেট থেকে ক্লাসগুলো কালেক্ট করে তোমরা ক্লাস করতেছো। তো যারা এই ধরনের অ্যাক্টিভিটি নিয়ে ক্লাসগুলো দেখো বা ক্লাসগুলো অধ্যয়ন করো ভালোভাবে পড়ালেখা করার জন্য, তো সবার জন্য আমার এই ক্লাসটি, আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। আর তোমরা একটি বিষয় জানো যে গভর্নমেন্ট ইতিমধ্যেই যারা 2021 এসএসসি পরীক্ষার্থী ব্যাচ আছো, তোমাদের সিলেবাসটাকে একটা শর্ট সিলেবাস দিয়েছে। তো যে শর্ট সিলেবাসের আওতায় তোমাদের অধ্যায়গুলোকে কমায় নিয়ে এসে মাত্র 4টি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষা হয়, পরীক্ষা পরীক্ষা তো অবশ্যই ইনশাল্লাহ হবে। তো এই পরীক্ষাটা তোমাদের এই 4টি অধ্যায়ের মধ্যে নেওয়া হবে। তো সে 4টি অধ্যায় কি কি? সে 4টি অধ্যায় তোমরা মনে হয় জানো। প্রথমটি হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়, এবং সবশেষে যে অধ্যায়টি সেটি হচ্ছে 11 অধ্যায়। তো এই 4টি অধ্যায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা বুঝতেই পারতেছো। আর আমি তার মধ্যে প্রথম যে 3 নাম্বার অধ্যায় সেটি নিয়েই আজকে ক্লাস করাবো। তো কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করা যাক। এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি এখানে লিখে রেখেছি দেখো। তো এই টপিকগুলোর উপর আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একেবারে একটা ইজি একটা টপিক, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ নিয়ে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণু এবং অণু, অর্থাৎ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৌলের প্রতীক, অর্থাৎ সিম্বয়েলস, এবং সাথে আরও আছে সেটা হচ্ছে সংকেত বা ফর্মুলা। আর কথা বলবো যে পরমাণুর ভেতরে যে 3 ধরনের কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা নিয়ে কথা বলবো। আর এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা ভর সংখ্যা, এই দুটা নিয়ে কথা বলবো। আর তারপরে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এই দুটা নিয়ে কথা বলবো। এরপরে অন্যতম এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস, এটা নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে আইসোটোপ, তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কিভাবে করতে হয় সেটাও দেখাবো। আর সবশেষে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার নিয়ে। তো এই অধ্যায়ের যে টপিকগুলো, তার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ বিষয়টা কি? মৌলিক পদার্থ হচ্ছে এই ধরনের পদার্থ যে পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা বলতেছি মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থের যদি উদাহরণ দেই তাহলে এই বিষয়টা আরও বেশি বুঝতে পারবে। সেটা হচ্ছে যেমন আমরা যদি দেখি যে সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থকে কিন্তু আমরা মৌল বলতে পারি। আর মৌলিক পদার্থের এখন পর্যন্ত পৃথিবীতে এই ধরনের মৌল কিন্তু 118টি আবিষ্কৃত হয়েছে। 118টির মধ্যে 98 অর্থাৎ 98টি কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে মৌলগুলো থাকে সেগুলো কিন্তু ল্যাবেই তৈরি করা হয়েছে। তোমরা আরও দেখবে যে আমাদের শরীরে অর্থাৎ মানব দেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন কিন্তু মৌল পাওয়া যায়। তোমরা দেখে থাকবে যে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায় মানুষের শরীরে। আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যে যে পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়, সেটাকে আমরা বলতেছি যৌগিক পদার্থ। যেমন তোমাদেরকে যদি দেখায় তাহলে লেখা যে সাদা চক আছে, সেই চকটাকে যদি ভাঙা হয় তাহলে এই চকের মধ্যে আমরা 3 ধরনের মৌল দেখতে পাবো। তো সেই 3 ধরনের মৌল কি কি? তোমরা যেটা দেখতে পাবে ক্যালসিয়াম, তারপরে দেখতে পাবে হচ্ছে কার্বন এবং অক্সিজেন। তো এই 3 ধরনের মৌল আমরা লেখার যে সাদা চক আছে এই চককে ভাঙলে আমরা দেখতে পাবো। আবার যদি তোমরা একটা বরফখণ্ড নিয়ে সেটাকে যদি টুকরো টুকরো করা হয় তাহলে কিন্তু সেই বরফখণ্ডের মধ্যে আমরা 2 ধরনের মৌল দেখতে পাবো। একটি হচ্ছে হাইড্রোজেন এবং অপরটি হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 2 ধরনের মৌল দেখতে পাবো। তো এটা ছিল মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ যে সংক্ষিপ্ত আলোচনা, একেবারে ইজি একটা টপিক। তো
তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণু, অ্যাটমস, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাটমস। তো পরমাণু বিষয়টা কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই সাধারণত আমরা পরমাণু বলে থাকি। আর একটা পরমাণুর মধ্যে একটা মৌলের যত গুণাগুণ সব কিছুই বিদ্যমান থাকে। তো তোমাদেরকে যদি বলা হয় যে সালফার পরমাণু, তাহলে কিন্তু সালফার মৌলের সকল গুণাগুণ এই সালফার পরমাণুর মধ্যে বিদ্যমান থাকবে। আবার যদি বলি অক্সিজেন পরমাণু, তাহলে কিন্তু অক্সিজেন মৌলের সকল গুণাগুণ অক্সিজেন পরমাণুর মধ্যে বিদ্যমান থাকবে। তো এটাকে বলতেছি আমরা পরমাণু। আর অণু বা মলিকিউলস, তো অণু বা মলিকিউলস বিষয়টা কি? দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিকভাবে যুক্ত হলে সেটাকে আমরা বলতেছি অণু। তো অণু কিন্তু আবার যৌগের অণু হতে পারে, আবার মৌলের অণু হতে পারে, দুই ধরনের অণু থাকে। তো যৌগের অণু বা মৌলের অণু, তো মৌলের অণু কাকে বলবো? যখন একটা মৌলের একাধিক পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মৌলের অণু। যেমন তোমাদেরকে যদি আমি একটু দেখাই, দেখো যে যদি অক্সিজেন O2 লিখি, তাহলে এখানে দুইটা অক্সিজেন কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়েছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে মৌলের অণু। আবার যদি আরও দেখি হাইড্রোজেন H2, তো এটাকে বলা হচ্ছে মৌলের অণু। তো কারণ এখানে দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তো এই জন্য এটাকে আমরা বলতেছি মৌলের অণু। তোমরা আরও যদি দেখো তাহলে দেখবে যে নাইট্রোজেন N2, তো এটাকে বলা হচ্ছে মৌলের অণু। আর যৌগের অণু কোনটাকে বলতেছি? যৌগের অণু হচ্ছে যে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে আমরা বলতেছি যৌগের অণু। তো যেমন যৌগের অণু যদি উদাহরণ দেই তাহলে দেখো যে অনেক উদাহরণ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। আবার যদি দেখো কার্বন ডাইঅক্সাইড ছাড়াও তোমরা আরো দেখবে অ্যামোনিয়া NH3। তো এখানে দেখো নাইট্রোজেন একটা মৌল, আলাদা মৌল, হাইড্রোজেন একটা আলাদা মৌল, অতএব এটাকে আমরা যৌগের অণু বলতে পারি। আবার কার্বন একটা মৌল, অক্সিজেন আলাদা একটা মৌল, তো এই দুটাকেও কিন্তু আমরা যৌগের অণু বলতে পারি। তো এই মানে এটাকেই তোমাদের অণু বলা হচ্ছে যে যেখানে দুইটা আলাদা আলাদা মৌল অথবা একই ধরনের মৌলের একাধিক পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হবে, সেটাকে আমরা বলতেছি অণু, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মলিকিউলস। তো এর পরের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে তোমাদের মৌলের প্রতীক অর্থাৎ সিম্বলস। তো মৌলের প্রতীক বিষয়টা কি? মৌলের প্রতীক হচ্ছে যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে আমরা মৌলের প্রতীক বলে থাকি, সেই মৌলের প্রতীক বলবো। তো তোমাদের মৌলের প্রতীকের শুধুমাত্র হতে পারে সেটা মানে একটা লেটারে হতে পারে, এক অক্ষরে হতে পারে, আবার দুই অক্ষরেরও হতে পারে। যেমন তোমাদেরকে যদি একটু দেখাই, যদি দেখায় নাইট্রোজেন, এটি হচ্ছে এক অক্ষরের একটি প্রতীক। অর্থাৎ নাইট্রোজেন মৌলের প্রতীককে এন দ্বারা প্রকাশ করি আমরা। অর্থাৎ নাইট্রোজেন মৌলকে যদি আমরা ইংরেজি দিয়ে লিখি তাহলে সংক্ষেপে আমরা নাইট্রোজেনকে এন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। আবার যদি আমরা অক্সিজেন লিখি তাহলে অক্সিজেনকে আমরা পুরাটা না লিখে শুধুমাত্র ও লিখি, তো এটাকে বলা হচ্ছে অক্সিজেনের প্রতীক। আবার যদি আমরা লিখি কার্বনকে যদি লিখি তাহলে সেটাকে বলা হচ্ছে কার্বনের প্রতীক, কার্বন মৌলের প্রতীক। তো এগুলোকে বলা হচ্ছে একটা মৌলের প্রতীক। তো মৌলের প্রতীক যে এক অক্ষরই হবে এমন কোনো কথা না, দুই অক্ষরেরও মৌলের প্রতীক আছে। যেমন তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে যে ক্লোরিন, এখানে কিন্তু দুই অক্ষর। আবার যদি আরও দেখি আমরা দেখব কপার, Cu, এখানেও দুই অক্ষর। আবার যদি দেখি জিঙ্ক, এখানেও কিন্তু দুই অক্ষরের প্রতীক। তো প্রতীক সাধারণত এক অক্ষরের হতে পারে, আবার দুই অক্ষরের হতে পারে। তো তোমরা এখানে আরও কিছু কিছু বিষয় দেখবে যে মৌলের প্রতীক শুধুমাত্র যে ইংরেজি শব্দ থেকে এসেছে এমন কিন্তু না, মৌলের প্রতীক অনেকগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে, অনেকগুলো আরবি শব্দ থেকেও এসেছে। যেমন তোমাদেরকে যদি তোমাদের এগুলো থেকে ল্যাটিন যে শব্দগুলো আছে, ল্যাটিন যে মৌলগুলো আছে ল্যাটিন নাম থেকে এসেছে, সেগুলো থেকেও মাঝে মাঝে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। যেমন তোমাদেরকে যদি দেখায় পটাশিয়াম কে, এটা কিন্তু ক্যালিয়াম, এটার ল্যাটিন শব্দ থেকে এসেছে। ক্যালিয়াম ল্যাটিন শব্দ থেকে সাধারণত এই কথাটা আমরা কে কথাটা বা কে প্রতীকটা আমরা পেয়ে থাকি। তোমরা যদি আরও দেখো তাহলে দেখবে যে সোডিয়াম Na, এটা কিন্তু ন্যাট্রিয়াম ল্যাটিন শব্দ থেকে এসেছে। আবার যদি তোমরা দেখো আরও দেখবে সেটা হচ্ছে ক্যালিয়াম, ন্যাট্রিয়াম, আচ্ছা প্লাম্বাম, Pb অর্থাৎ লেড, এটা কিন্তু
লেডের যে প্রতীকটা এটা কিন্তু প্লাম্বাম ল্যাটিন শব্দ থেকে এসেছে। আবার যদি দেখো অলফ্রাম ডাব্লিউ, এটাও কিন্তু তোমার ল্যাটিন শব্দ থেকে এসেছে। আবার যদি দেখো আয়রন এফই, এটা কিন্তু ফেরাম, ল্যাটিন শব্দ ফেরাম এফই, এটা কিন্তু ল্যাটিন শব্দ ফেরাম থেকে এসেছে। তো এই যে ল্যাটিন নামগুলো, এই ল্যাটিন নামগুলো থেকেও কিন্তু অনেক সময় অবজেক্টিভ কোশ্চেন এসে থাকে, তো এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো ইংরেজি নাম, ল্যাটিন নাম, এই দুটা শব্দ থেকে তো আমরা দেখলাম। এখন আমরা দেখি আরবি শব্দ থেকে বা আরবি শব্দ থেকে কি কি প্রতীক বা কি কি শব্দ এসেছে এই মৌলগুলোর মধ্যে। তোমরা যদি দেখো তাহলে দেখবে যে জিরকনিয়াম নামে একটা মৌল আছে, ZR, এটা কিন্তু আরবি শব্দ থেকে এসেছে। আবার যদি দেখো বোরন, এই দুটা শব্দ যদি দেখো তাহলে এই দুটা কিন্তু আরবি নাম থেকে এসেছে। তো এই বিষয়গুলাই বা এই যে এখানে জিরকনিয়াম, বোরন, এগুলা হচ্ছে প্রতীক, এক একটা মৌলের প্রতীক। তো প্রতীক লেখার কিছু কিছু নিয়ম আছে। প্রতীক লেখার নিয়মের মধ্যে প্রথমে সেটি হচ্ছে যে প্রতীক এক অক্ষরের হতে পারে, আবার দুই অক্ষরের হতে পারে। যদি এক অক্ষরের প্রতীক হয় তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ ইংরেজি দিয়ে তো আমরা প্রতীক প্রকাশ করি, তো সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যদি দুই অক্ষরের হয় তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, পরেরটা স্মল লেটারে, অর্থাৎ প্রথমটা বড় হাতের অক্ষরে এবং পরেরটা ছোট হাতের অক্ষরে লিখতে হবে। দেখো যেমন এখানে আমি লিখে রেখেছি যে সোডিয়াম, এখানে এনটা কিন্তু বড় হাতের অক্ষর আর এটা কিন্তু ছোট হাতের অক্ষর। আবার যদি দেখো জিঙ্ক, জেড বড় হাতের অক্ষর, আর এরপরে যদি এন লিখবো আমরা, সেই এনটা কিন্তু অবশ্যই ছোট হাতের অক্ষরে হতে হবে। তো এটা ছিল তোমাদের প্রতীকের যে বিষয়টা। আর এরপরে যেটা, সেটা হচ্ছে যে সংকেত বা ফর্মুলা। তো সংকেত বা ফর্মুলা কি? এটা সাধারণত একটা যৌগ বা অণুকে প্রকাশের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলতেছি আমরা ফর্মুলা বা সংকেত। অর্থাৎ যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বিষয়টা আরো বেশি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে মনে করো যে অক্সিজেন O2, তো এটা কিন্তু অক্সিজেনের বা অক্সিজেন অণুর যে সংকেত সেটা। আবার যদি আমি বলি NH3 অ্যামোনিয়া, তো এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। আবার যদি দেখি আবার কার্বন ডাইঅক্সাইড CO2, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। আরও আছে যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। তো তোমরা এই যে যৌগ এবং অণু, এই যৌগ বা অণুকে যা আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা বলতেছি সংকেত বা ফর্মুলা। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পরমাণুর ভেতরের কণা। অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা যে তোমরা সাধারণত এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা যে অণুকে ভাঙলে সাধারণত আমরা পরমাণু পেয়ে থাকি, আর পরমাণুকে বিভাজন করলে এর ভেতরে সাধারণত দুই ধরনের কণা আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে স্থায়ী কণিকা এবং আরেকটি হচ্ছে অস্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকাগুলো তোমরা মোটামুটি জানো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হচ্ছে স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকাগুলো যদিও বা তোমাদের বইয়ে দেওয়া নেই, তবে এগুলো সম্বন্ধে জেনে রাখা ভালো। অস্থায়ী কণিকাগুলো কি কি? তো দেখো এখানে আমি একটা পরমাণুর ভেতরে যে কণিকাগুলো থাকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা এবং অপরটি হচ্ছে অস্থায়ী কণিকা, এই দুই ধরনের কণিকা থাকে। তো আমরা এই দুই ধরনের কণিকা সম্বন্ধে জানবো। তো এখানে অস্থায়ী কণিকাগুলো হচ্ছে মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তো এই অস্থায়ী কণিকাগুলো কিভাবে থাকে? এটা এভাবে যে একটা পরমাণুর মধ্যে যদি আমরা 100টা পরমাণু নেই, 100টা পরমাণুর মধ্যে দেখা যাবে প্রত্যেকটাতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকবে, কিন্তু এর মধ্যে দেখা যাবে 3 থেকে 4টার মধ্যে এই ধরনের কণিকা যে কোনো একটা থাকতে পারে, বা 2-3টা থাকতে পারে, অথবা 2টি থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকবে, তার সাথে এই অস্থায়ী কণিকাগুলোর যে কোনোটি থাকতে পারে। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা, অর্থাৎ এরা থাকতেও পারে নাও পারে। তো এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। তো এগুলো যেহেতু তোমাদের এই সিলেবাসের মধ্যে এখনও সেভাবে অন্তর্ভুক্ত করা হয়নি, তো সেই জন্য এগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না। আমরা যেটা নিয়ে তোমাদের এই অধ্যায়ে আলোচনা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটি বিষয় নিয়ে। তো চলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো একটু দেখে নেই। তো ইলেকট্রন ইলেকট্রন কিন্তু ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট এবং ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। আর ইলেকট্রনের যে আধানের মান, সেই মানটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনের আধানটা হচ্ছে যে -1.60
ইন্টু 10 ইনভার্স পাওয়ার 19 কুলম। আর এই যদি তোমরা আরও দেখো যে প্রোটনের ভর হচ্ছে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক 1.6 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 19 কুলম। তো দেখো এখানে কিন্তু দুইটারই আধান কিন্তু একই রকম, জাস্ট এখানে চিহ্নের যে ব্যাপারটা আছে, চিহ্নের একজন আরেকজনের বিপরীত, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। আর তোমরা যদি নিউটনে দেখো, নিউটনের আধান কিন্তু নাই, নিউটনের আধান শূন্য। নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং নিউটনের আধান হচ্ছে শূন্য। ঠিক আছে, তো এগুলোর আরও একটা বিষয় তোমাদের জানা থাকতে হবে, সেটি হচ্ছে যে ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত এবং নিউটনের ভর কত। তো সেই বিষয়গুলো আমরা জানবো। দেখো, আচ্ছা আমি নিচে লিখে দিই। দেখো যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 28 গ্রাম। আবার যদি আমরা প্রোটনের দেখি, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 24 গ্রাম। আবার যদি আমরা নিউটনের দেখি, নিউটনের ভর 1.675 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 24 গ্রাম। ঠিক আছে, তো এই বিষয়গুলো জানার পাশাপাশি আরেকটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রনের কিন্তু একটা আপেক্ষিক ভর নামে একটা কথা আছে। ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0, এই বিষয়টা জানতে হবে। এবং প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, নিউটনের আপেক্ষিক ভরও হচ্ছে 1। ঠিক আছে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইলেকট্রনের আপেক্ষিক যে আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান কিন্তু -1, প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, আর এটা তো শূন্যই, নিউটনের 0। তো এই বিষয়গুলো জানা থাকলে খুবই ভালো, কারণ এগুলো থেকেও মাঝে মধ্যে অবজেক্টিভ কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি তোমাদের পরমাণুর ভেতরের যে কণিকাগুলো, সেগুলো সম্বন্ধে এই আইডিয়াটা রাখলে চলবে। আমরা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমরা কাকে বলবো? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকে, ঠিক সেই কটি প্রোটন সংখ্যাকে আমরা বলবো সেই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ আমরা জানি যে এটা যদি একটা পরমাণু হয় এবং এটা যদি তার নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এই দুটা বিষয় থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং বাইরের যে কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রন থাকে। অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকবে সেটি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। আর প্রোটন সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি দেখি এই পারমাণবিক সংখ্যা, যেমন আমরা যদি দেখি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ নাইট্রোজেনের প্রোটন সংখ্যাও কিন্তু 7। আবার যদি দেখো অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাই এর পারমাণবিক সংখ্যাও কিন্তু 8। তো অনুরূপভাবে আমরা যতগুলো মৌল দেখব, সবগুলো মৌলের যে কটি প্রোটন সংখ্যা, অর্থাৎ যে কটি প্রোটন আছে তার পারমাণবিক সংখ্যাও তত। ঠিক আছে, তো আবার যদি আমরা দেখি ভর সংখ্যা বিষয়টা কি? একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কটি প্রোটন এবং নিউট্রন থাকবে সেটাই হচ্ছে তার ভর সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা বলি ভর সংখ্যা। অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন এই দুটার সমন্বয়ে আমরা যা পাবো সেটাই হচ্ছে ভর সংখ্যা। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, অর্থাৎ নাইট্রোজেনের কথাই যদি ভাবি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং এর ভর সংখ্যা হচ্ছে 14। ঠিক আছে, তো এখানে ভর সংখ্যাকে আবার আমরা লিখতে পারি ভর সংখ্যাকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। তো ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এই দুটো বিষয় তো আমরা জানলাম। তো এখন পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা জানার পাশাপাশি আমাদেরকে নিউটন সংখ্যা বিষয়টা কি সেটাও কিন্তু জানতে হবে। তো আমরা যদি ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা যদি পারমাণবিক সংখ্যা যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা নিউটন সংখ্যা পেয়ে যাচ্ছি। অর্থাৎ নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটন এন সমান সমান এ মাইনাস জেড। তো এ মাইনাস জেড করলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাচ্ছি। যেমন আমরা যদি নাইট্রোজেনের কথা ভেবে নেই,
নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14, আর নিউট্রন সংখ্যা কত, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ এর নিউটন সংখ্যাও কিন্তু 7ই আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আরও কিছু কিছু বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে যে একটা মৌলের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু সবসময় উপরে থাকে এবং নিউটন সংখ্যা যেটা সেটা কিন্তু নিচে থাকে। যেমন আমরা যদি দেখি সোডিয়াম 23 এবং 11, তো এই নিচে যেটি থাকে সেটি হচ্ছে কিন্তু তার পারমাণবিক সংখ্যা এবং উপরে যে 23 আছে এই 23টাই কিন্তু তার ভর সংখ্যা অর্থাৎ এ। তো উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি ভর সংখ্যা এবং নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। আর 23 থেকে 11 বাদ দিয়ে যেটা পাবো সেটাকে আমরা বলতেছি নিউটন সংখ্যা অর্থাৎ 12। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কোথা থেকে পাবো আমরা? একটা পরমাণু যে কটি প্রোটন সংখ্যা বা যে কটি প্রোটন থাকে একটা পরমাণুর নিউক্লিয়াসে, তো তার বাইরের কক্ষপথে ঠিক সে কটি ইলেকট্রনই থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা ইকুয়াল অর্থাৎ সমান থাকে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে এখানে পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও হবে 11। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে আরও একটা বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এরকম একটা বিষয়, যদি অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম হচ্ছে আমরা জানি যে 27 তার ভর এবং 13, তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 27 এবং তার পারমাণবিক সংখ্যা কিন্তু 13। তো এটার যদি এরকম কোনো মৌলের যদি যেখানে আধান আছে, আয়নিত অবস্থায় আছে অ্যালুমিনিয়াম এখানে, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন ত্যাগ করার কারণে যদি কোনো মৌল ইলেকট্রন বা কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ধনাত্মক আধান হয়, আর যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক আধান হয়। তো যেহেতু সে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে? তো এই ধরনের মৌল দিয়ে যদি বলে যে এর পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা অলওয়েজ যা আছে তাই থাকবে অর্থাৎ 13। যদি এর ভর সংখ্যা বের করতে বলে তাহলে আমরা দেখব এখানে ভর সংখ্যা কত, 27, এবং এখানে যদি নিউটন সংখ্যা বের করতে বলে তাহলে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব, a - z সমান কত হচ্ছে, যদি 27 থেকে আমরা 13 যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা পাচ্ছি 14। ঠিক আছে, তো এখানে 14 হচ্ছে এই অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা। তো এখানে যদি আমরা ইলেকট্রন সংখ্যা পেতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যেহেতু সমান থাকে, তাহলে আমরা ভেবে নেই যে আয়নিত হওয়ার আগে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা ছিল বা ইলেকট্রন সংখ্যা ছিল 13টি। তো এখন যেহেতু সে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে তার 3টা ইলেকট্রন কমে গেছে, যদি ত্যাগ করে তাহলে তো অবশ্যই কমে যাবে। তো আমরা 13 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা কত পাবো, দেখো তো, 13 - 3 10, অর্থাৎ এই 10টি হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য তার ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তো যদি এই বিষয়টা বুঝে থাকো তাহলে আমার মনে হয় যে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা নিয়ে আর কোনো এক্সকিউজ থাকার কথা না। আশা করি বুঝতে পারছো। তো এরপরে যে টপিকটা গুরুত্বপূর্ণ একটা টপিক সেটি হচ্ছে যে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। তো পরমাণুর মডেল বললে তোমাদের বইয়ে দুই ধরনের মডেল দেওয়া আছে, একটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটি হচ্ছে বোর পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর তারাই যে এই পরমাণু নিয়ে আলোচনা করেছেন বা পরমাণু সম্পর্কে মডেল দিয়েছেন এমন কিন্তু না, এটার পিছনেও অনেক হিস্ট্রি আছে। তো সেদিকে আর না যাই। তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তিনি এই মডেলটি প্রদান করেন এবং তিনি একটি পরীক্ষা চালান, যে পরীক্ষার পরে কিন্তু তিনি এই মডেলটি দিতে সক্ষম হন। তো সেই পরীক্ষাটি ছিল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক এরকম একটি পরীক্ষা যে, তো মনে করো যে এটা একটি পরমাণু, ধরে নাও এটা একটা পরমাণু, যদিও বা পরমাণু তো এত বড় হয় না, তো আমরা ধরে নিলাম এটা একটা পরমাণু। তো বিজ্ঞানী রাদারফোর্ডের যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা সেটাকে বোঝার জন্য আমাদেরকে ধরে নিতেই হবে যে এটা একটা পরমাণু। আর তিনি ঠিক এরকম একটা পরমাণুর উপরে তিনি আলফা রশ্মি নিক্ষেপ করেন, অর্থাৎ তিনি দেখেন যে অধিকাংশ আলফা রশ্মি এরকম একটি অবস্থা দেখেন তিনি, অর্থাৎ অধিকাংশ আলফা রশ্মি তিনি দেখেন যে এই পরমাণুকে ভেদ করে অপর প্রান্তে যেতে পারে, কিন্তু
কিছু সংখ্যক আলফা রশ্মি তাদের নির্দিষ্ট পথ থেকে বেঁকে গিয়ে অন্যদিকে চলে যায়, কিছু সংখ্যক আলফা রশ্মি আর অধিকাংশ আলফা রশ্মি অর্থাৎ 99% আলফা রশ্মি এই পরমাণুকে ভেদ করে অপর প্রান্তে যেতে পারে, কিন্তু কিছু সংখ্যক আলফা রশ্মি তাদের গতিপথ থেকে বেঁকে যায়। এবং তিনি আরও দেখেন যে ঠিক এরকম একটি অবস্থা দাঁড়ায় যে তিনি দেখেন এদের মধ্যে কিছু সংখ্যক আলফা কণা একটি অথবা দুইটি সোজা গিয়ে সোজা ফিরে আসে, অর্থাৎ এই আলফা কণাটি সোজা গিয়ে সোজা ফিরে আসে। তো তিনি এই যখন এরকম একটি পরীক্ষা চালান, তো এই পরীক্ষা চালানোর পরে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এর মাঝখানে একটা পরমাণুর মাঝখানে অবশ্যই এমন কিছু একটা আছে যার কারণে এই একটি আলফা রশ্মি সোজা গিয়ে সোজা ফিরে আসে। তো এরপরে কিন্তু তিনি বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার এই মডেলটি প্রদান করেন। তার মডেলে তিনি প্রথমে যে কথাটি বলেন সেটি হচ্ছে যে প্রত্যেকটি পরমাণুর একটা করে কেন্দ্র থাকবে এবং সেই কেন্দ্রের নাম দিয়েছিলেন তিনি নিউক্লিয়াস। অর্থাৎ এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের তিনি নাম দেন নিউক্লিয়াস, NU। তো এই কেন্দ্রের নাম দেন তিনি নিউক্লিয়াস এবং এই কেন্দ্রে সাধারণত প্রোটন থাকে এবং বাহিরে ইলেকট্রন থাকে। এই কেন্দ্রে প্রোটন থাকে এবং বাহিরে যে কক্ষপথ থাকে, তো সেই কক্ষপথে ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। তিনি আরও বলেন যে একটা ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, আপেক্ষিকভাবে একটা ইলেকট্রনের ভর শূন্য। সেই জন্য তিনি বলেন যে একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, এটার নাম যে তিনি নিউক্লিয়াস দেন, এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে নিউট্রন। এই দুটি প্রোটন এবং নিউট্রনের মোট ভরই হচ্ছে একটা পরমাণুর সামগ্রিক ভর বা মোট ভর হিসেবে তিনি দেখান। তিনি আরও বলেন যে একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে এটা এত ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র এবং একটা পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা থাকে। তিনি এই কথার উপর বেস করে এই কথাটা বলেন যে তিনি দেখেন যে অধিকাংশ আলফা রশ্মি কিন্তু একটা পরমাণুকে ভেদ করে যেতে পারে। অর্থাৎ এই কথার পরেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে একটা পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে, শুধুমাত্র যেই জায়গাটা দিয়ে আলফা রশ্মি যেতে পারে না সেই জায়গাটাকে তিনি নিউক্লিয়াস হিসেবে নামকরণ করেন, আর বাকি সবটুকু জায়গাকে তিনি ফাঁকা হিসেবে দেখান। অর্থাৎ একটা পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং একটা পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা থাকে। তো এরপরে তিনি তার মতবাদে বলেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেরকম ঘুরতে থাকে, ঠিক একইভাবে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। আর এটা মাথায় রাখতে হবে যে নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট। তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। তিনি আরও বলেন যে একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকবে, অর্থাৎ এখানে যদি 5টি প্রোটন থাকে তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে 5। এখানে যদি 10টি প্রোটন থাকে তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যাও হবে 10। আবার যদি 12টি থাকে তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে 12। ঠিক আছে। তো তিনি এই কথাটা বলেন এবং তিনি বলেন যে একটা ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট আর একটা প্রোটন তো ধনাত্মক আধান বিশিষ্ট, যে কারণে আর একটা পরমাণুর মধ্যে যেহেতু ইলেকট্রন প্রোটন দুটোই থাকে এবং এরা যেহেতু সমান কিন্তু বিপরীত চার্জধর্মী, সে কারণে তিনি বলেন যে একটা পরমাণুর সামগ্রিক চার্জ 0। আর তিনি সর্বশেষ তার মতবাদে যে কথাটি বলেন সেটি হচ্ছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আর আকর্ষণ বল কাজ করে, তো এই আকর্ষণ বলের কারণেই সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এই আকর্ষণ বলের কারণে, এটা ছিল রাদারফোর্ডের সর্বশেষ যে মতবাদটি সেটি। তো আমরা জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেকগুলো সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, তোমরা সেগুলো বইয়েও দেখে থাকবে। তো তার আগে তোমাদের আরও কিছু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে বিজ্ঞানী রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। এর কারণ হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন। তো এই কারণে কিন্তু তার এই মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। আবার তার এই মডেলকে কিন্তু নিউক্লিয়ার মডেলও বলা হয়, কারণ তিনি কিন্তু সর্বপ্রথম তার মডেলে নিউক্লিয়াস সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। তো এই দুটা বিষয় জানতে হবে। আর এরপরে তার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলো ছিল ঠিক এরকম যে তিনি তার মডেলে একটা ইলেকট্রন কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের আকার আকৃতি বা ব্যাসার্ধ সম্পর্কে কিন্তু কোনোই ধারণা দেননি তার মডেলে। আর তিনি দ্বিতীয় যে ভুলটি করেন সেটি হচ্ছে এরকম যে সৌরজগতের গ্রহ এবং সূর্য এই দুটি কিন্তু আপেক্ষিকভাবে বা সামগ্রিকভাবে এরা কিন্তু চার্জহীন। তো চার্জহীন একটা বস্তুর সাথে তিনি চার্জযুক্ত, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন আমরা জানি পরস্পর বিপরীত,
আধান বিশিষ্ট এবং এদের একটা নির্দিষ্ট আধানও আছে, চার্জ আছে। তো একটা আধানহীন বস্তুর সাথে আধানযুক্ত বস্তুর তুলনা করাটা ছিল তার একটা ভুল। আর তিনি তার মডেলে আরও একটি ভুল করেন, সেটি হচ্ছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে কিভাবে পরিভ্রমণ করবে সেটা কিন্তু সে সম্পর্কে কিন্তু তিনি কোনোই ধারণা দেননি। এবং সর্বশেষ তিনি যে ভুলটি করেন সেটি ছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটি তথ্য দেন, যে তথ্য অনুসারে একটা নিউক্লিয়াসের চতুর্দিকে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি হারাতে থাকে। তো এভাবে যদি শক্তি হারাতে থাকে তাহলে তো এক সময় একটা ইলেকট্রন নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রে পতিত হওয়ার কথা, অর্থাৎ এরকম একটি অবস্থা হওয়ার কথা ছিল। আমরা যদি দেখি, যদি এটা একটা ইলেকট্রন হয়, এই ইলেকট্রন এভাবে ঘুরতে ঘুরতে এক সময় এই ধনাত্মক আধান বিশিষ্ট কেন্দ্রে পতিত হওয়ার কথা ছিল, অর্থাৎ এই পথে যদি ঘুরতে থাকে এবং সেই ইলেকট্রনটা কি হবে, অনবরত শক্তি হারাতে থাকবে, শক্তি হারাতে হারাতে এক সময় সে অবশ্যই কেন্দ্রে পতিত হওয়ার কথা ছিল। কিন্তু কি বাস্তবে সেরকম হয়? তাহলে তো আমাদের অস্তিত্বই থাকতো না, কারণ প্রতিটা পদার্থই আমরা জানি পরমাণু সমন্বয়ে গঠিত, তাহলে এই পরমাণু তো অস্তিত্বই থাকবে না। কিন্তু বাস্তবে কিন্তু সেরকম হয় না। তো বিজ্ঞানী রাদারফোর্ডের এটি ছিল একটি বড় ভুল। এরপরে তার এই মডেলটিকে মডিফাই করে বা এই মডেলটিকে সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর তিনি 1913 সালে ঠিক তার 2 বছর পরে একটি নতুন মডেল প্রদান করেন, যেটিকে আমরা জানি বোর পরমাণু মডেল নামে। তো তিনি তার মডেলে বলেন যে একটা পরমাণুতে যে কয়টি ইলেকট্রন থাকে বা সে কয়টি ইলেকট্রন ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, তাদের জন্য কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের জন্য নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ আছে। তো এই কক্ষপথগুলোকে তিনি নামকরণ করেন সেল কক্ষপথ, স্থির কক্ষপথ, প্রধান শক্তি স্তর, অরবিট ইত্যাদি নামে নামকরণ করেন। এবং এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে তখন কিন্তু তারা কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, তিনি এই কথাগুলো বলেন। এবং তিনি এই প্রধান শক্তি স্তরকে নাম দেন এন। তো তিনি প্রধান শক্তি স্তরকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করেন এবং তিনি আর এই এন সমান কিন্তু 1 2 3 4 ইত্যাদি হতে পারে, অর্থাৎ প্রথম শক্তি স্তর হলে 1, দ্বিতীয় শক্তি স্তর হলে 2, তৃতীয় শক্তি স্তর হলে 3 এবং চতুর্থ শক্তি স্তর হলে 4, এভাবে চলতে থাকবে ক্রমান্বয়ে। তিনি আরও বলেন যে এই যে কক্ষপথ, এই কক্ষপথ বা প্রধান শক্তি স্তর এগুলো তিনি এক একটা করে নাম দেন, অর্থাৎ যদি এন সমান 1 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কে প্রধান শক্তি স্তর, যদি n সমান 2 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো এল প্রধান শক্তি স্তর, যদি n সমান 3 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো এম প্রধান শক্তি স্তর, আবার যদি n সমান 4 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো এন প্রধান শক্তি স্তর। তো বিজ্ঞানী বোর তার মডেলে প্রথম মডেলটিতে বা প্রথম মতবাদে এই কথাটি বলেন যে এরকম অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথ আছে যেগুলো থেকে তিনি কে এল এম এন নামে নামকরণ করেন। যদি একটু বিষয়টা আরো ভালোভাবে ব্যাখ্যা করে দেখায় তাহলে বিষয়টা আরো বুঝতে বেশি ক্লিয়ার হয়। দেখো, অন্যভাবে যদি একটু দেখায়, যদি এটা একটা পরমাণু নিউক্লিয়াস হয়, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে। তো আমরা n সমান 1 হলে এই শক্তি স্তর, n সমান 1 অর্থাৎ কে সেল, n সমান 2 অর্থাৎ এল সেল, এটা কে, এটা এল, n সমান 3 অর্থাৎ এম সেল, n সমান 4 অর্থাৎ এন সেল, ঠিক আছে। তো তিনি এভাবে নামকরণ করেন। তো বিজ্ঞানী বোর এরপরে তিনি তার মতবাদে বলেন যে একটা ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘোরে বা আবর্তন করে তখন এই কক্ষপথের আবর্তনের জন্য যে তার কৌণিক ভরবেগ, ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, তো এই কৌণিক ভরবেগকে তিনি একটি সূত্রের মাধ্যমে দেখান, সেটা হচ্ছে mvr সমান সমান কৌণিক ভরবেগ mvr সমান সমান nh ভাগ 2 পাই,
তো তিনি এরকম একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করেন, অর্থাৎ এই জায়গা থেকে আমরা একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারবো, ঘূর্ণনরত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ বের করার জন্য তিনি এই সূত্রটি অ্যাপ্লাই করেন। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে যে ইলেকট্রনটা কৌণিক পথে অর্থাৎ বৃত্তাকার পথে ঘোরে সেই ইলেকট্রনের বেগ, আর আর হচ্ছে যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা প্রধান শক্তি স্তর, এন হচ্ছে প্রধান শক্তি স্তর, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর এই প্লাঙ্ক ধ্রুবকের একটা মান আছে নির্দিষ্ট, এইচ সমান সমান 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের একটা নির্দিষ্ট মান, যেটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। আর এরপরে যেটা সেটা হচ্ছে যে পায়ের মান তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তারা দেখে নাও, পায়ের মান হচ্ছে 3.1416, ঠিক আছে। আর সবশেষে তিনি তার মডেলে যে কথাটি বলেন সেটি হচ্ছে, বিজ্ঞানী বোর তার মডেলে বলেন, সে কথাটি ছিল, তার মতবাদটি ছিল এরকম যে একটা ইলেকট্রন যখন কক্ষপথে বা প্রধান শক্তি স্তরে যখন আবর্তন করে তখন তার কোনো প্রকারের শক্তি শোষণ বা বিকিরণ করবে না। যখন যখন একটা ইলেকট্রন কক্ষপথে আবর্তন করে তখন তার কোনো প্রকারের শক্তি শোষিত হবে না বা বিকিরিত হবে না। কখন তাহলে শোষিত বা বিকিরিত হবে? যখন একটা ইলেকট্রন এক স্তর থেকে লাফ দিয়ে আরেক স্তরে যাবে। অর্থাৎ এখানে কিন্তু একটা ইলেকট্রনের লম্ফঝাপ নামে একটা কথা আছে, যে একটা ইলেকট্রন এই স্তরে থাকা অবস্থায় লাফ দিয়ে আরেক স্তরে যেতে পারে, এই ক্ষমতাটা তার আছে। অথবা উচ্চ শক্তি স্তর থেকে লাফ দিয়ে সে নিম্ন শক্তি স্তরেও আসতে পারে। তো এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম লম্ফ বা ইলেকট্রনের লম্ফঝাপ। তো যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তার শক্তিটা শোষিত হয়, এবং একটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন তার শক্তিটা বিকিরিত হয়। তো এই শোষিত এবং বিকিরিত শক্তির পরিমাণকে ব্যাখ্যার জন্য বিজ্ঞানী একটি সূত্র প্রদান করেন, সেটি হচ্ছে এইচ নিউ সমান সমান এইচ সি ভাগ ল্যামডা। তো এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, সেটা আমরা আগেই পড়লাম। আর এখানে এই যে এই নিউ হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তির কম্পাঙ্ককে বলা হচ্ছে নিউ। এইচ আবার প্লাঙ্ক ধ্রুবক, আর এই সি হচ্ছে আলোর বেগ। তো তোমরা আলোর বেগ সম্বন্ধে মোটামুটি সবাই জানো, আলোর বেগ হচ্ছে সেকেন্ডে পার সেকেন্ড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো বিজ্ঞানী বোর তার এই শেষ যে মতবাদটি, সেই মতবাদে তিনি আরও বলেন যে যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন যে আলোক শক্তিটা বিকিরিত হয় সেই আলোক শক্তিকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হবে। আর প্রিজম বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকে দেখে থাকবে যে 3 কোণা কাঁচ বিশিষ্ট একটা জিনিসকে আমরা বলতেছি প্রিজম। আর এই প্রিজমের মধ্য দিয়ে যখন এই পারমাণবিক বর্ণালীতে বিচ্ছুরিত যে আলোকরশ্মিটা সেটাকে যদি প্রবেশ করানো হয় তাহলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো তোমাদের এই জায়গা থেকে জানলে মোটামুটি চলবে। তো বিজ্ঞানী বোরেরও কিছু সীমাবদ্ধতা এবং কিছু সাফল্য আছে, সেগুলো অবশ্যই বই থেকে দেখে নিতে হবে। আর তোমাদের মোটামুটি এটাই ছিল যে পরমাণু মডেল সম্পর্কে একটা মোটামুটি আলোচনা। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়ের বা তোমাদের রসায়ন বইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা নিয়ে আমার মনে হয় যে ডিটেলস আলোচনা না করলে বোঝা সম্ভব না। তো এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও ক্লাসই থাকবে, অবশ্যই সেটা থেকে দেখে নিতে হবে, নতুবা এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক একটা বিস্তারিত পড়া বোঝানো সম্ভব না। তো আমি এই টপিকটা অবশ্যই স্কিপ করে আমাকে যেতে হচ্ছে। তো তোমরা এরপরে যে টপিকটা সেটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আইসোটোপ নিয়ে। আইসোটোপ বিষয়টা কি? আইসোটোপ বিষয়টা হচ্ছে যে আইসো শব্দের অর্থ সমান এবং টোপ শব্দের অর্থ হচ্ছে প্রোটন। অর্থাৎ যেসব পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যাটা সমান থাকে তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোপ। তো দেখো এখানে এই তিনটি বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে আইসোটোপ সম্বন্ধে। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান এবং টোপ শব্দের অর্থ হচ্ছে প্রোটন। তো এখানে টোপ অর্থাৎ প্রোটন, তো
যেসব পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকে তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। তো যেমন আমরা যদি দেখি কার্বনের 3টি আইসোটোপ আছে প্রকৃতিতে। কার্বনের 3টি আইসোটোপ, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। তো এখানে দেখো প্রত্যেকটির প্রোটন সংখ্যা যেটি অর্থাৎ নিচে যেটি থাকে 6, 3টি কিন্তু সমান, কিন্তু তাদের যে ভর সংখ্যা সেটা কিন্তু আলাদা। অর্থাৎ যেসব পরমাণুর প্রোটন সংখ্যাটা সমান হবে কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হবে তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলতে পারবো। তো এটাকে আমরা আইসোটোপ বলতেছি। এরপরে হচ্ছে আইসোবার কাকে বলবো? আইসো শব্দের অর্থ সমান, আর বার শব্দ হচ্ছে ভর বোঝায়। তো অর্থাৎ ভর সংখ্যা সমান থাকবে কিন্তু বাকিগুলো সমান থাকবে না, অর্থাৎ ভিন্ন থাকবে। যেমন আমরা যদি দেখবো হচ্ছে আমরা কপার 29, 64 এটি একটি আইসোটোপ। আবার জিঙ্ক 30, 64। তো এদেরকে আমরা পরস্পরের আইসোবার বলতে পারবো। তো কারণ এদের ভর সংখ্যাটা দেখো সমান, এখানেও 64 এখানেও 64। তো সেই কারণে কপার এবং জিঙ্কের এই দুটি আইসোটোপকে আমরা পরস্পরে আইসোবার বলতে পারবো। তো এদেরকে আমরা পরস্পরে আইসোবার বলতে পারবো। এদের ভর সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুটি কিন্তু ভিন্ন। আর সবশেষে যে বিষয়টি, যে টপিক, সেটি হচ্ছে আইসোটোন। আইসোটোন কি? আইসো শব্দের অর্থ হচ্ছে সমান এবং টোন এটি হচ্ছে নিউট্রন। অর্থাৎ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যাটা সমান থাকে কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুটি আলাদা থাকবে, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলতে পারবো। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, কার্বনের একটি আইসোটোপ 13 এবং 6, আর নাইট্রোজেন 14 আর হচ্ছে 7। তো এখানে যদি আমরা দেখি কার্বনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 13 - 6 অর্থাৎ 7, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে 14 - 7 অর্থাৎ এখানেও কিন্তু আমরা 7ই পাচ্ছি। অর্থাৎ দুটার ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা সমান, অতএব এদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলতে পারবো। তো এগুলোকে আমরা পরস্পরের আইসোটোন, আইসোবার এবং আইসোটোপ এই 3টা বিষয় সম্বন্ধে তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। আর এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আপেক্ষিক পারমাণবিক ভর বিষয়টা কি? তো তোমরা যদি দেখে থাকো যে আমরা পারমাণবিক ভর কাকে বলেছি? একটা পরমাণু নিউক্লিয়াসে যে কটি প্রোটন এবং নিউট্রন থাকে তাদের যোগফলকে আমরা পারমাণবিক ভর বলে থাকি। তো প্রোটন এবং নিউট্রনের যোগফল, তাহলে এটা তো সবসময় একটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা। কিন্তু তোমরা যদি দেখে থাকো যে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ভর কত? 35.5। আবার যদি দেখে থাকো যে তোমরা কপারের যদি দেখে থাকো 63.5। তো এগুলো তো পূর্ণ সংখ্যা হলো না। তো আসলে এগুলোকে কি পারমাণবিক ভর বলবো আমরা? এটাও পারমাণবিক ভর, কিন্তু এটাকে আমরা বলে থাকি আপেক্ষিক পারমাণবিক ভর। স্বাভাবিকভাবে এদেরকে তো আমরা প্রোটন এবং নিউট্রনের যোগফল দিয়ে তো এগুলো হয় না, তখন সেজন্য এদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়। তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়াই আছে। তো কার্বনের আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যাই তাহলে আমাদেরকে এই সূত্রটা অবলম্বন করতে হবে। অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর জানতে হবে এবং কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের যে মানটা, সেই মানটা পার্মানেন্ট একটা মান, সেটা তোমাদের বইয়েও দেওয়া আছে। সেই মানটা হচ্ছে 1.66 × 10⁻²⁴ গ্রাম। ঠিক আছে? তো এই মানটা পার্মানেন্ট মান, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর উপরে যে কোনো মৌলের তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যাবে, সেই মৌলের যে কোনো একটি পরমাণুর ভর জানতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমরা পারমাণবিক ভর বের করার ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর অ্যালুমিনিয়াম। তো আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর আপেক্ষিক ভর হচ্ছে 4.382 × 10⁻23 এত গ্রাম। আবার এটাকে যদি আমরা এটা দিয়ে আমরা ভাগ করব 1.66 × 10⁻²⁴ গ্রাম। তো এটা দিয়ে ভাগ করলে আমরা 27 পাবো। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা এভাবে যে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সহজে বের করতে পারি। আর এখানে তোমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে, সেটি হচ্ছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো
তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা মৌল প্রকৃতিতে একটা মৌলের অনেকগুলো আইসোটোপ আমরা দেখতে পাই। যদি আমরা দেখি কার্বনের 3টি আইসোটোপ, কার্বন 12, 13, 14, তো কোন আইসোটোপটাকে আমরা আদর্শ মান হিসেবে ধরে বা কোনটাকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে, কোন ভরটাকে, 12কে, 13কে না 14কে, তো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো সেটার জন্য গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে, অর্থাৎ এক বিভিন্ন আইসোটোপের গড় করে যে মানটা পাওয়া যায় সেটাকেই পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। তো যেমন তোমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য একটা আলাদা করে তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে। তো সেই সূত্র ধরেও কিন্তু আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। যেমন গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তো দেখো তোমাদের বইয়ে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য এই ধরনের একটি সূত্র দেওয়া আছে, তো যার মাধ্যমে আমরা গড় আপেক্ষিক একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। তো সেটার জন্য তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ প্রকৃতিতে একটা আইসোটোপের শতকরা পরিমাণটাও জানতে হবে। অর্থাৎ এটা তোমাদের দেওয়াই থাকবে, যদি কখনো এই ধরনের অঙ্ক এসেও থাকে তাহলে দেওয়া থাকবে। যেমন আমরা যদি দেখি ক্লোরিন 35 এবং 37, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, এই দুটো হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের দুইটা আইসোটোপ। তো এই দুইটা আইসোটোপে ক্লোরিনের একটিতে পার্সেন্টেজ হচ্ছে 75% এবং অপরটিতে পার্সেন্টেজ হচ্ছে 25%। ঠিক আছে, তো দুটার পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই দুটো আইসোটোপ থেকে আমরা ক্লোরিনের যে আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা বের করব। সেটা কিভাবে? এখানে এই যে পি, এই পি হচ্ছে প্রথম মৌলের বা প্রথম আইসোটোপের যে ভর সে ভরটা, এবং এম কি, এম হচ্ছে এখানে যে তার পার্সেন্টেজ, প্রকৃতিতে প্রাপ্ত পার্সেন্টেজ, সে পার্সেন্টেজটা, এবং কিউ, কিউ হচ্ছে এই দ্বিতীয় আইসোটোপের ভর, এবং এন হচ্ছে তার পার্সেন্টেজ। তো এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের ইকুয়েশনটা যা আসবে সেটা হচ্ছে যে এরকম, পির জায়গাতে আমরা 35 বসালাম, গুণন এম এর জায়গাতে আমরা পার্সেন্টেজ 75 বসাবো, প্লাস এখানে কিউ এর জায়গাতে আমরা 37 বসাবো অর্থাৎ ভর 37, ইন্টু এখানে আমরা এন এর জায়গাতে 25। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো তোমরা যদি এখানে ইকুয়েশন করে দেখো তাহলে তোমরা 5, তো এই ধরনের একটি ইকুয়েশন তোমরা পাবে যেখানে আমরা 35.5 অ্যান্সার পাবো। ঠিক আছে, তো আমরা এভাবে একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সহজে বের করতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আর তোমাদের সর্বশেষ যে বিষয়টা সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার। তো তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার নিয়ে কথা বলার আগে তেজস্ক্রিয় আইসোটোপ কি সেটা একটু জানা দরকার। কিছু কিছু আইসোটোপ আছে যারা স্বয়ংসম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা, বিটা এবং গামা 3 ধরনের রশ্মি নির্গত হয়। তো এই ধরনের আইসোটোপগুলোকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। আর এখন পর্যন্ত পৃথিবীতে আইসোটোপ প্রায় 3000-এরও অধিক আইসোটোপ সম্পর্কে জানা গেছে। তো এই আইসোটোপগুলোর আমাদের পরিবেশে এগুলোর অনেক প্রভাব আছে। এগুলো আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন যদি চিকিৎসা ক্ষেত্রে আমরা যদি কথা বলি তাহলে চিকিৎসা ক্ষেত্রে দেখব আমরা টেকনেশিয়াম 99 নামে একটি আইসোটোপ আছে, যেটি রোগাক্রান্ত স্থানের ছবি ওঠানোর জন্য ব্যবহার করা হয়। এটি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করা হয় এবং এটা থেকে যে গামা রশ্মি নির্গত হয় সেটা সেই গামা রশ্মির ক্যামেরা দিয়ে সেই গামা রশ্মি ফটো উঠানো হয় এবং সেই রোগাক্রান্ত স্থানের ছবি উঠানো হয়। টেকনেশিয়াম 99 তোমরা দেখে থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই একটু জানা থাকতে হবে, কারণ এগুলো থেকে অবজেক্টিভ সৃজনশীল 2 ধরনের কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। টেকনেশিয়াম 99 টিসি, তো এই টেকনেশিয়াম 99 এটি রোগাক্রান্ত স্থানে ছবি ওঠানোর জন্য ব্যবহার করা হয়। এরপর তোমরা আরও দেখবে যে থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আমরা সাধারণ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় আয়োডিন 131। তোমরা আরও দেখে থাকবে যে ব্রেন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে IR ইরিডিয়াম এই ধরনের একটি আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা আরও দেখবে যে টিউমারের উপস্থিতি এবং টিউমারের কোষ ধ্বংস করার জন্য কোবাল্ট 60 এই ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা আরও দেখবে যে তোমরা আরও দেখে থাকবে যে
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় সাধারণত ফসফরাস 32 এই আইসোটোপটি ব্যবহার করা হয়। তো তোমাদের মোটামুটি এই অধ্যায়ে যে বেসিক লেভেলের আলোচনা, আমার মনে হয় এই আলোচনাগুলি যথেষ্ট। আর এই অধ্যায়ে যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমাদের এই অধ্যায়ে যে ইলেকট্রন বিন্যাস, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে, অবশ্যই সেটা দেখবা। আর তোমাদের মোটামুটি এটাই ছিল এই অধ্যায়ের আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।